আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায় আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এই পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। রাজনৈতিক নাটকীয়তার মধ্য দিয়ে মঙ্গলবার 100 দিন পার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 100 দিনেই অতিষ্ঠ হয়ে উঠেছে বিশ্ব। যুদ্ধবন্ধের স্বপ্ন দেখালেও তা বাস্তবে রূপ দিতে পারেননি। অন্যদিকে চীনে চড়া শুল্ক আরোপ করে বিশ্বের অর্থনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছেন চরম অনিশ্চয়তা, উস্কে দিয়েছেন বাণিজ্য যুদ্ধ, ছাড়ছেন না ইরানকেও। ব্যাপক চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছেন দেশটিতে। পুরো বিশ্বকেই ঠেলে দিয়েছেন এক অনিশ্চয়তার ভবিষ্যতের দিকে। শুধু শুল্ক কিংবা বৈদেশিক সহায়তার ক্ষেত্রেই যে ট্রাম্প আগ্রাসী হয়েছেন তা নয়, তিনি একযোগে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামো, শিক্ষা ব্যবস্থা এবং পরিবেশ নীতি পর্যন্ত টালমাটাল করে তুলেছেন, যার জেরে জনপ্রিয়তায়ও ব্যাপক ধস নেমেছে তার। যেভাবে তিনি নির্বাহী ক্ষমতা বিস্তারে বেপরোয়া পদক্ষেপ নিয়েছেন আর রাজনৈতিক প্রতিশোধের হুমকি ছড়িয়েছেন, তাতে শুধু মার্কিনিরাই নন, সমালোচনা করছে গোটা বিশ্ব। ট্রাম্প একযোগে 140টির বেশি নির্বাহী আদেশে সই করেছেন, যার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের প্রস্তাব, বিশ্ববিদ্যালয় এবং আইন সংস্থাগুলোর বিরুদ্ধে আক্রমণ, পরিবেশ নীতি প্রত্যাহার, মেগা বিলিয়নার ইলন মাস্কের মাধ্যমে ফেডারেল বিউরোক্রেসি ভেঙে দেওয়া এবং বেশিরভাগ দেশের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক বাণিজ্য অভিযান চালানো অন্তর্ভুক্ত। রাজনৈতিক অঙ্গনে বিভাজন আরও গভীর করেছেন তিনি, যার জেরে মাত্র 100 দিনের মধ্যেই নানা সমালোচনা ও জন অসন্তোষের মুখে পড়েছেন ট্রাম্প। দেশ জুড়ে তার জনপ্রিয়তায় নেমে এসেছে মাত্র 41%। আর অর্থনীতি পুনরুদ্ধারে তার প্রতি আস্থা মাত্র 39% নাগরিকের। গত 70 বছরে কোনো প্রেসিডেন্টের ক্ষেত্রে এমন পতন দেখা যায়নি বলে জানিয়েছে CNN। বিশ্লেষকরা মনে করছেন মূল্যস্ফীতি এবং বিতর্কিত শুল্ক নীতি এই জনপ্রিয়তা হ্রাসের মূল কারণ। দায়িত্ব নেবার পর উচ্চ জীবনযাত্রার ব্যয় কমানোর ও মহামারী পূর্ব অর্থনীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ট্রাম্পের নীতিমালা ব্যয় আরও বাড়িয়ে তুলেছে। শুল্ক আরোপের ফলে পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, বাজারে দেখা দিয়েছে সংকট। এদিকে দায়িত্ব গ্রহণের 100 দিন পূর্তি উপলক্ষে মঙ্গলবার মিশিগানে সমাবেশ করেছেন ট্রাম্প। সেখানে তিনি নতুন নতুন কর্মসংস্থার সৃষ্টির অঙ্গীকার করেন। বক্তৃতায় ট্রাম্প নিজের 100 দিনকে ইতিহাসের সবচেয়ে সফল 100 দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি দাবি করেন, জনগণই তার প্রথম 100 দিনকে সফল বলছে। ভারত অভিযোগ করেছে পাকিস্তানি সেনারা কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে আবারও গুলি চালিয়েছে। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা 6ষ্ঠ দিনের মতো সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত অধিকৃত জম্মু কাশ্মীরের পাড়গোয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অফ কন্ট্রোল বরাবর টানা 6ষ্ঠ দিন যুদ্ধবিরতির লঙ্ঘনের একদিন পর এই ঘটনা ঘটল। মঙ্গলবার দিবাগত রাতে নওশেরা, সুন্দরবনি এবং আখনুর সেক্টরেও হালকা অস্ত্রের গুলি চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনারাও পাল্টা জবাব দিয়েছে বলে দাবি করা হয় এনডিটিভির খবরে। গত কয়েকদিন ধরেই কাশ্মীর সীমান্তে গোলাগুলি চলছে দুই পক্ষের মাঝে। কাশ্মীরে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। এসবের জের ধরে মঙ্গলবার ভারতের সশস্ত্র বাহিনীকে হামলা চালানোর পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু ও কাশ্মীরে বন্দুকধারীদের হামলা ও এর সম্ভাব্য জবাব নিয়ে মঙ্গলবার দেশটির 3 বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনিল চৌহান, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় এই স্বাধীনতা দেন। মোদির নয়াদিল্লি বাসভবনে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকটি হয়। এদিকে ভারতের পানি বন্ধের হুমকির জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, একটি ইট এলে তার জবাবে আমরা পাথর ছুড়ব। ভারতের অভিযোগের জবাবে সিনেটে বক্তব্য দেওয়ার সময় এই হুমকি দেন তিনি। ইসহাক দার বলেন, পেহেলগামের হামলার ঘটনাকে ভারত সাজানো নাটক হিসেবে ব্যবহার করে সিন্ধু পানি চুক্তি বাতিল করতে চাইছে। ভারত একতরফা এই চুক্তি বাতিল করতে পারে না। দার আরও দাবি করেন, পাকিস্তান এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন পেয়েছে, বিশেষ করে চীন ও তুরস্ক পাকিস্তানের পাশে রয়েছে। দার আরও জানান, ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তিনি পাকিস্তানের ইতিবাচক কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিয়েছিলেন। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যা চালানো হচ্ছে এবং এর শতভাগ দায় ইসরায়েলের।
প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গাজাবাসীদের তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইচ্ছাকৃতভাবে ওই অঞ্চলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি করেছে। অবস্থান দৃষ্টে মনে হচ্ছে তারা সামাজিক মাধ্যম লাইভ স্ট্রিমিং করে ফিলিস্তিনিদের হত্যা করছে ও গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের নির্মূলের সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে, যা গণহত্যার সমতুল্য। অ্যামনেস্টি অন্যান্য অধিকার সংস্থা ও কয়েকটি দেশ একই অভিযোগ আনলেও গাজায় গণহত্যা চালানোর অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে ইসরায়েল। অ্যামনেস্টির মহাসচিব আগনেইস ক্যালামার্ড প্রতিবেদনের ভূমিকায় বলেন, যখন ইসরায়েল হাজারো ফিলিস্তিনিকে হত্যা করছে, কয়েক প্রজন্মের মানুষ সহ সমগ্র পরিবারকে নির্মূল করছে, বাড়িঘর, জীবন জীবিকা, হাসপাতাল ও স্কুল ধ্বংস করছে, তখন গোটা বিশ্ব ক্ষমতাহীন হয়ে তা চেয়ে চেয়ে দেখেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি সামরিক অভিযান গাজার বেশিরভাগ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত, গৃহহীন, ক্ষুধার্ত করেছে এবং প্রাণঘাতী রোগে আক্রান্তদের ঝুঁকিতে ফেলেছে। তাদেরকে চিকিৎসা সেবা, বিদ্যুৎ ও খাবার পানি থেকে বঞ্চিত করা হচ্ছে। অ্যামনেস্টি জানিয়েছে, তারা ২০২৪ সালের পুরো সময়টাই ইসরায়েলের একাধিক যুদ্ধ অপরাধের বিস্তারিত তথ্য নথিবদ্ধ করেছে। তার মধ্যে আছে বেসামরিক মানুষ ও স্থাপনায় সরাসরি হামলা এবং সার্বিকভাবে নির্বিচার ও মাত্রা ছাড়ানো হামলার ঘটনা। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কখনোই যুদ্ধবিরতির জন্য চাপ দেয়নি, এমনটাই স্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। চ্যানেল 13-এর বিস্ফোরক অনুসন্ধানে প্রকাশ পেয়েছে, বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে গাজায় গণহত্যা অব্যাহত রাখতে ইসরায়েলকে নজিরবিহীন ছাড় দিয়েছে, এমনকি যখন আগ্রাসনের আর কোনো পরিষ্কার সামরিক লক্ষ্য অবশিষ্ট ছিল না। প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তারাও গোপনে স্বীকার করেছেন, এই আগ্রাসন ছিল শুধু হত্যার জন্য হত্যা, ধ্বংসের জন্য ধ্বংস। 9 জন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তার সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি প্রতিবেদনটিতে উঠে এসেছে মার্কিন রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক গোপনীয়তা ও শান্তি প্রচেষ্টার উদ্দেশ্য প্রণীত ব্যর্থতার চিত্র। ইসরায়েলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল হার্জগ বলেন, ঈশ্বর ইসরায়েল রাষ্ট্রের প্রতি দয়া করেছেন। এই সময়ে বাইডেন প্রেসিডেন্ট ছিলেন। আমরা 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করেছি, কিন্তু কখনোই মার্কিন প্রশাসন আমাদের বলেনি যে এখন যুদ্ধবিরতি করো, কখনোই বলেনি। এটা কোনোভাবেই স্বাভাবিক মনে করার বিষয় না। এই বক্তব্যে ফুটে ওঠে বাইডেন প্রশাসনের সেই নীতির, যেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয় গাজায় সামরিক অভিযান চালানোর জন্য, যে অভিযানে 52,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইলান গোল্ডেনবার্গও বলেছেন, এই যুদ্ধ ছিল এক প্রকার নির্বিচারে হত্যা ও ধ্বংস, যেখানে কোনো কার্যকর রাজনৈতিক বিকল্প প্রতিষ্ঠার চেষ্টা পর্যন্ত করা হয়নি। প্রকাশ্যে ইসরায়েলকে নিয়ন্ত্রণের দাবি করলেও বাইডেন প্রশাসনের প্রকৃত অভ্যন্তরীণ অবস্থান ছিল ভিন্ন। তারা আদৌ কোনো চাপ প্রয়োগ করতে চায়নি। এমনকি যুদ্ধ অপরাধের অভিযোগ থেকে ইসরায়েলকে বাঁচাতেও সক্রিয় ভূমিকা রেখেছে বাইডেন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতরের আইনজীবী স্টেসি গিলবার্ট এইসব সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ পদত্যাগ করেন। তিনি জানান, মার্কিন অস্ত্র সরবরাহের পথে কোনো বাধা না থাকায় ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আর কোনো বাস্তবতাই ছিল না। কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে দখল তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা নির্বাচনের আগে দেশটিতে প্রধান বিষয় হয়ে উঠেছিল, যে কারণে ভোটাররা আবারও জাস্টিন ট্রুডোর দলের ওপর ভরসা রেখেছে। এ নিয়ে টানা 4টি নির্বাচনে জিতল দলটি। বিবিসি জানিয়েছে, লিবারেল পার্টি 343টি আসনের মধ্যে সর্বোচ্চ 169টি আসন পেয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ছিল 172টি আসন, যে কারণে তারা সরকার গঠন করলেও বিল পাশ করার জন্য ছোট দলগুলোর এমপিদের সমর্থন লাগবে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে 144 আসন। তবে প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় থাকছেন। অর্থনীতিবিদ, পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিলেন। মার্ক কার্নি আগে ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর
গভর্নর ছিলেন এবং সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং লিবারেলদের মধ্যমপন্থী অবস্থানকে সামনে এনে নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ট্রেড ট্যারিফ, শুল্ক বৃদ্ধি এবং কৌশলগত হুমকি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে। কানাডার প্রতি ট্রাম্প প্রশাসনের একাধিক নীতিতে কানাডার স্বার্থ বিরোধী বলেও চিহ্নিত করা হয়। মূলত চলতি বছরের শুরুতে যে কোনো নির্বাচনে জয়ের ব্যাপারে প্রায় নিশ্চিতই ছিল কানাডার কনজারভেটিভরা, কিন্তু ট্রাম্পের শুল্ক আর কানাডাকে 51তম অঙ্গরাষ্ট্র বানানোর ইচ্ছা উত্তর আমেরিকার এই দেশটির রাজনীতিকেই কার্যত উল্টে পাল্টে দিয়েছে। ফলে মার্ক কার্নি লিবারেল পার্টিতে ভোটের আগে সঞ্চার করে নতুন প্রাণ। পাকিস্তানে হামলা চালানোর পরিকল্পনা করছে ভারত, এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের হাতে আছে। মঙ্গলবার রাতে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সাংবাদিকদের বলেছেন, পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে। এর আগে মঙ্গলবার রাতে এক বৈঠকে গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা দেয় ভারত সরকার। ভারতের এই সিদ্ধান্তের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, ভারত পেহেলগামের ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের অজুহাত দেখিয়ে আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য পাকিস্তানের কাছে আছে। আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এই আচরণ বেপরোয়া। এই মন্ত্রী আরও বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য নিরূপণের জন্য বিশেষজ্ঞদের একটি নিরপেক্ষ কমিশনের মাধ্যমে বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, দুর্ভাগ্যবশত যুক্তির পথ অনুসরণ করার পরিবর্তে ভারত স্পষ্টতই অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথে সিদ্ধান্ত নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও হবে বিপর্যয়কর। পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল মতলব প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ। আতাউল্লাহ তারার বলেন, ভারতের এই ধরনের যে কোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেওয়া হবে। যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় দেশটির সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এই বাস্তবতা সম্পর্কে সচেতন থাকতে হবে যে পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের উপর বর্তাবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।